এই মুহূর্তে আমার সাথে আছে একটা মিষ্টি জুটি, যারা রিল লাইফে তো বটেই, রিয়েল লাইফেও কিন্তু বেশ জনপ্রিয় এবং দর্শকরা তাদের জুটিটাকে খুব পছন্দ করে। আর তারা কিন্তু আরও একবার জুটি বাঁধছেন রবে নীরবের মাধ্যমে, এবং সেই নিয়েই আজকে আমরা তাদের সাথে কথা বলবো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। প্রথমেই বলি যে তোমাদেরকে খুব সুন্দর লাগছে, আর সামনেই পুজো, আর পুজোর একটা ভাইব তোমাদের আউটফিট থেকে পাওয়া যাচ্ছে। একদমই তাই, মানে ট্র্যাডিশনাল আর কি আমরা খুবই প্রেফার করি। আর সামনেই পুজো, পুজো মানে তো শাড়ি পাঞ্জাবি অফকোর্স, তাই তো? একদম। আর মানে কোথাও একটা এথনিক ওয়্যারে আমরা দুজনেই একটু কমফোর্টেবলও ফিল করি, তো এটা আমাদের গো টু হয়ে যায়। প্লাস অবভিয়াসলি রবে নীরবের মধ্যে একটা ট্র্যাডিশনাল একটা সাহিত্যের জায়গা আছে, তো কোথাও একটা মনে হলো যে আজকে আমরা একটু এথনিকই পড়ি। মানে আউটফিটটা আজকে প্ল্যান করে পড়া, তাই তো? একে অপরের সাথে প্ল্যান করিনি, জাস্ট একটা জেনারেল আইডিয়া ছিল এথনিক পড়বো। হ্যাঁ, এবার তারপরে কি হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, রবে নীরবে একটা রবীন্দ্রসঙ্গীত, বাঙালির সাথে ইমোশন, নস্টালজিয়া সমস্ত কিছুই কাজ করে। আর সেখানে রবে নীরবে আবারও একটা মানে গানটা আবার নতুন করে দর্শকদের কাছে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই মানে গানের গল্পটা নিয়ে যদি ছোট করে আগে বলো দর্শকদেরকে। তুমি বলো গানের সম্পর্কে। গানটির গল্পের সম্পর্কে। হ্যাঁ, গানটির ব্যাপারে তো মানে আলাদা করে বলার কিছু নেই। রবে নীরবের সাথে আপনারা সবাই পরিচিত। গল্পের জায়গা থেকে আমার মনে হয় কয়েকটা শব্দের মধ্যে যদি উল্লেখ করতে হয় তাহলে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ এবং সময়, এই চারটে শব্দ দিয়েই আর কি পুরো গল্পটাকে আমরা অনুবাদ করতে পারি। কোথাও একটা জীবনে দেখবেন দুটো মানুষের মাঝখানে অনেক রকম ক্ষত তৈরি হয়ে যায়, কিছু ক্ষত হিল হয়ে যায়, কিছু হয় না, ভরা যায় না। তো এইখানে অর্ণব আর নন্দিনীর গল্প সেই ক্ষতগুলো নিয়ে যেগুলো ভরা যায়নি, এবং স্মৃতির সাথে ভালোবাসা, ভালোবাসার সাথে সময়, এইগুলো কীভাবে ইন্টারাক্ট করছে সেটাই গল্পের মূল জায়গা। একদমই তাই। আর আমরা অনেকে দেখে ফেলেছে অলরেডি টিজার, তারপর মিউজিক ভিডিও ইজ অলসো আউট সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। সবাই অনেক ভালোবাসছে যে গল্পটায় অফকোর্স একটা কলেজ প্রেম নিয়ে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। তো গল্পে দেখা যাচ্ছে যে দুজনেই আর কি কলেজ পলিটিক্সের সঙ্গে যুক্ত, এবং তার মধ্যে তারপর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। সেটা কি সেটা জানার জন্য অফকোর্স মিউজিক ভিডিওটা সবাইকে দেখতে হবে, এখন বলছি না। তো খুবই রেসপন্সিবিলিটি ছিল যে একটা রবীন্দ্রসঙ্গীতকে এইভাবে আবার একটা অন্যরকম টেস্টের সঙ্গে এভাবে সবার সামনে প্রেজেন্ট করা। আর অর্ণব আর নন্দিনী আমাদের ক্যারেক্টারের নাম। তো নন্দিনী ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, ভীষণ স্বাবলম্বী, ভীষণ বোল্ড তো অফকোর্স, কারণ খুবই আউটস্পোকেন। কারণ কলেজ পলিটিক্সে যারা আর কি ইনভলভ থাকে বা যে কোনো আর কি পলিটিক্যাল ফিগার যারা হয়, একটু আউটস্পোকেন হতেই হয়। আর অ্যাট দ্য সেম টাইম একটা বোল্ড ক্যারেক্টারাইজেশন থাকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে একটা সুন্দর সফটনেস ছিল, যেটা আর কি অর্ণবের ভালো লাগে। তো সেই কারণে আমার মনে হয় যে ওদের মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দর। আর অর্ণবের ক্যারেক্টার নিয়ে ও বলবে অফকোর্স। আর আমার পার্সোনালি কাজটা করে খুব ভালো লেগেছে, কারণ এরকম ধরনের কন্টেন্টের ওপর মিউজিক ভিডিও সাধারণত হয় না, কারণ অনেকটা সময় লাগে, অনেকটা টাইম নিয়ে এরকম একটা গল্প তুলে ধরা যায়। তো খুব কম সময়ের মধ্যে সেটা আমাদের ডিরেক্টর পারমিতা দেখিয়েছে। আমাদের দুজনকে খুব সুন্দর লাগছে অনস্ক্রিন, আমার খুব ভালো লেগেছে। তো আর রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ আরও হওয়া উচিত, আমার মনে হয় আজকাল খুব একটা কাজ হয় না, তো সেটা একটা রেসপন্সিবিলিটি। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে 22শে শ্রাবণ আমাদের মিউজিক ভিডিও রবে নীরবে এসে গেছে, অলরেডি আসতে চলেছে বললে ভুল হবে, এসে গেছে। তো সবাই খুব ভালোবাসুন, দ্যাটস ইট। তুমি বলো কিছু। রবি ঠাকুরের প্রতি আমাদের এটা একরকম শ্রদ্ধাঞ্জলি। 22শে শ্রাবণের দিনটা চয়ন করা হয়েছে এই কারণেই। এবং অর্ণবের ব্যাপারে আমি বেশি কিছু বলতে চাইবো না। আমার মনে হয় কয়েক কথায় যদি বলি তাহলে লিডার শব্দটাকে যদি কেউ এমবডি করে তাহলে সেটা হচ্ছে অর্ণব। কিন্তু লিডারের জায়গায় বসলে অনেক জিনিস যেটা করতে হয় হলো নিজের মর্মগুলোকে সাইডে রাখতে হয়, নিজের আবেগগুলোকে সাইডে রাখতে হয়। তো অর্ণব সেরকম একটি ছেলে, কিন্তু কোথাও একটা সেটার মধ্যে একটা দুঃখ ইনভলভ আছে। তো এর চেয়ে বেশি আর কিছু বলবো না, বাকিটা আপনার ভিডিওটা দেখুন না, বুঝতে পারবেন। একদম।
আচ্ছা, আমরা মিউজিক ভিডিওতে অর্ণব আর নন্দিনীর লাভ স্টোরিটা কীভাবে শুরু হচ্ছে সেটা তো দেখলামই। তোমাদের লাভ স্টোরিটা রিয়েল লাইফে কীভাবে শুরু হয়েছিল যদি বলো। এটা তো সবাই জানে এখন, মোটামুটি এটা নোন খবর হয়ে গেছে। আলো ঠিকানা বলে একটা সিরিয়ালে আমরা একসাথে একে অপরের সাথে একে অপরের অপোজিটে কাস্ট হয়েছিলাম। সেখানে আমাদের কাজের মাধ্যমে প্রথমে আলাপ হয়, সেই আলাপের পর আমরা একে অপরকে বুঝতে শিখি, চিনেছি, বুঝেছি, এবং সময়ের সাথে যেটা হয়ে যায় হলো কোথাও একটা টান তৈরি হয়ে যায়, এবং সে টানটার পরিণতি আজকে দেখতেই পাচ্ছে সবাই। একদমই তাই। আমাদের আলো ঠিকানা জুটিটাকে গৌরব আর আলোকে এত ভালোবেসেছে, তো মানে ওটাও কলেজেরই গল্প ছিল, কিন্তু দুটো ক্যারেক্টারই খুব মিষ্টি ছিল। গৌরব ভীষণ একটা বলবো চার্মিং একটা ক্যারেক্টার ছিল, ভীষণ রেসপন্সিবিলিটি নেওয়ার মতো একটা ক্যারেক্টার, কলেজে যারা আর কি একটু ডিপেন্ড করে আর কি, ওরকম একটা দাদা ফিগার ছিল গৌরবের ক্যারেক্টার। তো এখানেও সেরকম হলেও কিছু ক্যারেক্টারিস্টিক্স আলাদা, কিন্তু ওখানে একটা হিরোইক ব্যাপার ছিল যে কলেজের সব মেয়েরা একেবারে গৌরবের পেছনে পাগল, কিন্তু গৌরব আলোকে পছন্দ করে, এই ব্যাপারটা ছিল। তো ওটাও একটা ব্যাপার ছিল যে অনস্ক্রিন আর অফস্ক্রিন আমাদের বড্ড কথা হতো আর কি, ইন বিটুইন শর্টস। তো সেটা থেকে আস্তে আস্তে আমাদের নাম্বার শেয়ার হয়, তারপরে আমরা তখন আমাদের প্রেম বলতে সেরকম কিছু হয়নি, বন্ধুত্ব হয়েছে, আমরা দুজনকে চিনেছি। আমাদের কমন পয়েন্ট ছিল গান, ডিফারেন্ট টাইপ অফ মিউজিক, তারপরে শুধু গান নয় আরো সিনেমা নিয়ে কথা বলতাম, তারপরে নিজেদের একে অপরের ব্যাপারে জানলাম, তারপরে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল হি ইজ দ্য ওয়ান। তো ওই ব্যাপারটা তো আমার তো অবশ্যই মনে হয়েছিল, নাহলে আজকে এখানে বসে আছি কি। বাট হ্যাঁ, দেয়ার ওয়াজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইট ফ্রম দ্য ফার্স্ট মোমেন্ট আই ফেল্ট। কলেজ, এই গানটাতে কলেজ লাইফে রাজনীতি, কলেজের পরে তো তোমরা কলেজে পড়ার সময় কি কখনো রাজনীতির সাথে যুক্ত ছিলে? না, প্রচুর, আমি তো প্রচুর, এবং আমার বন্ধুরা এখন এগুলো দেখে আর হাসে, হ্যাঁ সেই কলেজেই রয়ে গেলি তুই। হ্যাঁ, মানে যেভাবে হয় আর কি, মানে অনেকে আমরা যুক্ত ছিলাম, আমাদের আইডিওলজিস ছিল, এবং সেই আইডিওলজিগুলোকে আমরা পালন করেছি, ফলো করেছি, এবং তার মধ্যে ইলেকশন একটা অংশ ছিল। তো রাজনীতি, কলেজের রাজনীতি সেই অর্থে মানে হচ্ছে বেসিক্যালি দ্যাট, আর কিছুই না। তুমি হচ্ছে খাকিতেও তোমাকে একটা রাজনীতিবিদের চরিত্রে দেখা গেছে, এখানেও তাই। তো বাস্তবে কি তুমি রাজনীতিতে আসতে চলেছো? না, এই মুহূর্তে না, এবং আগামী 10 বছর তো দেখতেই পাচ্ছি না। বাট যদি কোনোদিন সেরকম মনে হয় যে মানুষের পাবলিক সার্ভিসের রূপটা আমি পাল্টাবো, অভিনয় আমার কাছে মানুষের প্রতি পাবলিক সার্ভিস, সেটাকে যদি আমি রাজনীতি বা পলিটিক্স বা গভর্নমেন্ট কোনো পজিশনের মধ্যে কনভার্ট করবো, তাহলে সেটাকে ফুল টাইম, কি হাফ অ্যান্ড হাফটা করা যায় না, অ্যাটলিস্ট আমার মত। যারা করতে পারে তার প্রতিভাশালী আমি মানছি, বাট ফর মি ইফ আই পুট মাই সেলফ ইনটু সামথিং, আমি ওটাই ফলো করবো। সামনে তো পুজো আছে, তো পুজোতে রাহুলদার থেকে কি গিফট পেলে? আমি তো গিফট, না, আমাকে একটা সুন্দর একটা ড্রেস গিফট করেছে পরশুদিন অলরেডি, কিন্তু ওটা পুজোর জন্য নয়, পুজোর জন্য আলাদা বলেছে ও দেবে। তো হ্যাঁ, আরেকটা পাওনা রয়েছে, আমি এখনো দিয়ে উঠতে পারিনি, বাট দেবো। আচ্ছা, তোমাদের পুজোর প্ল্যানিংটা যদি? কিছুই না, যেটা আর কি বাঙালিদের থাকে প্ল্যানিং, খাওয়া দাওয়া প্রচুর, বাঙালি খাবার, আর বিরিয়ানিটা তো তার মধ্যে থাকতেই হবে, কারণ বিরিয়ানি আমার আর ওর একেবারে ব্যাটারি চার্জার বলা যেতে পারে। ফুচকা, আইসক্রিম অতটা আমি খেতে পারি না। ফুচকা আর কি খাই আমরা, চাট, সব যা ভালো খেতে সবই খাই আর আমরা। হাত ধরে ঠাকুর দেখ। প্যান্ডেল হপিংটাই প্রেফার করো? ইয়েস। শপিং না প্যান্ডেল হপিং, কোনটা বেশি ভালো? শপিং না প্যান্ডেল হপিং? মানে করতে বলা হচ্ছে? পুজোতে কোনটা বেশি ভালো লাগে, মানে আগেটা না প্যান্ডেল, মানে এটা পুজোর কিরকম সময়? টর্চার? কি একটা আমাকে প্রশ্নটা বুঝতে দে। পুজোর আগে শপিংটা বেশি ভালো লাগে পুজোর ব্যাপারে, আচ্ছা, নাকি মানে ওই এক প্যান্ডেল পুজোর hopping? মধ্যে প্যান্ডেল হপিং, মানে পুজোর ব্যাপারে কোনটা বেশি এনজয় করো? দুটোই কানেক্টেড, শপিং করে নতুন জামা পরে তারপর প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া। ভালো আনসার দিয়েছে, ভেরি গুড আনসার। এটাই তো, নতুন জামা ছাড়া ঠাকুর দেখতে যাওয়া। আর আমাদের কিছু আর কি বাচ্চা কাচ্চা থাকে, একটা স্পেশাল চাইল্ড, একটা না অনেকগুলো স্পেশাল চিলড্রেন রয়েছে আমাদের, তো তাদের সঙ্গে একটু সময়ও আমরা কাটাই। তো এবারও একটু সময় করে যাওয়ার ইচ্ছে আছে, তাদেরকে একটু নতুন জামা কাপড় দেওয়ার ইচ্ছে আছে। দেখি আমরা এত বিজি কি করে এই সময়টা আর কি। নিশ্চয়ই এই বছরও আসতে পারি। ওরা আমাদের উপরে রেগে আছে, আমি ভাবছি কিছু ছুড়ে টুড়ে না মারে আমি যদি যখনই যাবো, কারণ ভীষণ রেগেছে, আমাকে ভিডিও কল করছে, তুমি কবে আসবে, হ্যাঁ তুমি বলেছিলে আসবে, সেই আসবে করে আর আশাই হয় না, মানে আমাকে রীতিমতো থ্রেট করে। তো আমি চেষ্টা করবো, ডেফিনেটলি চেষ্টা না, আমাকে যেতেই হবে, নয়তো আমাকে আর ঢুকতে দেবে না ওখানে ওরা, মানে পুরো একদম লাইন দিয়ে হবে, মনি তো সবার আগে, তুমি ঢুকবে না যাও, এরকম করবে। এনিওয়ে, আমরা আড্ডা শেষেই চলে এসেছি, আর এর বেশি করলে আমাকে আজকে আর মানে এখান থেকে বকাবকি করা হবে। তো যাই হোক, সবশেষে দর্শকদেরকে কি বল? আপনারা প্রথম দিন থেকে আমাদের ভালো, এবং সেই ভালোবাসার জন্যই আমরা আপনাদের দ্বারে আবার এসেছি এবার একটি নতুন কাজ নিয়ে। রবে নীরবে ভিডিওটা আশা করি আপনারা ভালোবাসবেন আমাদের সেইভাবে যেভাবে ভালোবেসে এসেছেন, এবং যা ভালো লাগে যা খারাপ লাগে
অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এটাই একটাই কথা বলবো, রবে নীরবে ইজ অলরেডি আউট। আপনারা প্লিজ খুব 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 ভালোবাসা দেখান এবং ভালোবাসুন। ভালোবাসা দেখালে হবে না, ভালোবাসতে হবে। আর অবশ্যই রিলস বানান রবে নীরবে গানে, নিজেদের ব্যাক শেয়ার করুন আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদেরকে ট্যাগ করুন, আমি এটাকে অবশ্যই শেয়ার করবো। নিজেদের কলেজের স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুন। আর সামনেই তো সবাই ভালো থাক। আর রবে নীরবে আসছে সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে, প্লিজ কেউ দেখ। থ্যাংক ইউ সো মাচ। তুমি রবে নীরবে গানটা এমন, যেটা আমরা আপন মনে খুব গুনগুন করে গাইতে থাকি সবসময়, খুব এফোর্টলেসলি গাওয়া যায়। এবং সেই সাথে এই কথাটার যে গানটার যে লিরিক্সটা, তুমি রবে নীরবে, মানে একটা মানুষকে নিজের মধ্যে সাইলেন্টলি বয়ে নিয়ে যাওয়া, সারা জীবন ক্যারি করা, এটা খুব বড় একটা কথা, এটা সবাই পারে না। তো আমাদের গল্পটার মধ্যেও এটাই দেখানো হয়েছে যে দুটো মানুষ যারা একে অপরকে ভালোবাসে, নানান কারণে তোমরা দেখলেই কোনো কারণে এদের মধ্যে বিচ্ছেদ ঘটে, এবং বিচ্ছেদের পরেও দীর্ঘ 12 বছর পরেও এরা একে অপরের সাথে একইভাবে একাত্ম আছে। এরা একে অপরকে ভোলেনি, এবং ভোলেনি মানে আবার ফিরে আসার চেষ্টা বা আবার কোনোভাবে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা, সেটাও নেই। কেউ কাউকে ক্ল্যারিফিকেশান দিচ্ছে না, কিন্তু তারা দুজনকে নিজেদের মধ্যে নিয়ে চলছে, তাদের থেকে সরে যাচ্ছে না, একে অপরের থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে না। এইটা খুব সুন্দর একটা ফিলিংস, খুব সুন্দর একটা প্রেম, যেটা আমি গল্পে দেখানোর চেষ্টা করেছি। এবং তার জন্য এই গানটার থেকে উপযুক্ত গান কিছু হতে পারতো বলে আমার মনে হয়নি। ভীষণই চ্যালেঞ্জিং ছিল। তার জন্য আমাদের ভীষণভাবে প্ল্যানিং করতে হয়েছে। মানে এত সুন্দর প্ল্যানিং করেছি আমি, পুরো টিমটা, আমি একা নই, আমার সাথে আমার ইপি, আমার সিনেমাটোগ্রাফার, প্রত্যেকে প্রচণ্ড ডিটেল প্ল্যানিং করা হয়েছে যাতে, এবং আমার এডি সুমন সাহা, যে মানে আমাকে হেল্প করেছে যাতে আমি প্রত্যেকটা সিন শেষ করার পরে আরেকটা সিন করতে পারি। এবং একদিনের মধ্যে শ্যুট, আমরা ভোর 5টায় লোকেশনে পৌঁছাই, 7টা সাড়ে 7টায় শ্যুটিং শুরু হয় এবং রাত 1:30 অবধি শ্যুটিং চলে। এবং থ্যাঙ্কস টু দেবাদ্রিতা আর রাহুল, যারা একটিবারের জন্য কোনোরকম কোনো কমপ্লেন করেনি। মানে এত কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ দুজন অ্যাক্টর, মানে আমি ভাবতে পারিনি, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। এবং গল্পটা আমাদের এটা শ্যুট করতে তোমরা দেখেছো 6 থেকে 7 বার ড্রেস চেঞ্জ হয়েছে, মেকআপ চেঞ্জ হয়েছে, এই সমস্ত কিছু করে একদিনে পুরো শ্যুটটা বের করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যেটা সম্ভব হয়েছে আমার পুরো এন্টায়ার টিমের জন্য। আমি নাম করবো আমার সিনেমাটোগ্রাফার শান, যে অসাধারণ কাজ করেছে, এডি সুমন সাহা, আমার ইপি দেবোত্তম, এবং তার সাথে পুরো টিমটা প্রচণ্ড ভালো কাজ করেছে। আর সর্বশেষ এই পুরো গল্পটাকে সুন্দরভাবে জুড়ে এইটুকু সময়ের মধ্যে গানের সাথে ফিট করতে যে মানুষটা নাম না করলেই না যে হেল্প করেছে, সে হচ্ছে আমাদের এডিটর সুদীপ দা। অসংখ্য ধন্যবাদ পুরো এন্টার টিমটা। মানে একটা টিমের সবাই যদি নিজের 100% না দেয় তাহলে একটা ভালো কাজ হয় না, এবং যতটা বেরিয়েছে সেটা পুরো টিম এফোর্ট, প্রত্যেকের 100%। প্রথমত রাহুলের, আমি রিসেন্টলি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখেছি, ওখানে ওর একটা অংশ ছিল যেখানে ও একজন রাজনৈতিক চরিত্র করেছে, আমার খুব ভালো লেগেছিল। এবং এই গল্পটার জন্য আমার এমন একটা চরিত্র দরকার ছিল, এমন একটা অ্যাক্টর দরকার ছিল যাকে খুব আদর্শবাদী, খুব দৃঢ়চেতা একজন রাজনীতিবিদ মানাবে। মানে রাজনীতিবিদ বললেই তো আমাদের একটু ভিলেনিয়াস ক্যারেক্টার দেখানো হয় সিনেমায়, একটু নেগেটিভ শেড থাকে, কিন্তু এখানে আমার তেমন দরকার ছিল না, আমার একজন সৎ আদর্শবাদী রাজনীতিবিদ দরকার ছিল, সেটা রাহুলের মধ্যে আমি পেয়েছিলাম। আর দেবাদ্রিতাকে আমি মিঠি ঝোড়ার কিছু ক্লিপিংস দেখেছিলাম, মিঠি ঝোড়াতে ওর যে চরিত্র ছিল একটু নেগেটিভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওকে বেশ ভালো লাগে, মানে ওর প্রতি পুরোপুরি মনটা সরে না, ওর পুরো খুব মানে ওকে খুব খারাপ লাগছে না। মানে অন্যান্য জায়গায় ভিলেনদের যেমন আমাদের মনে হয় যে একে সহ্য করতে পারছি, ওকে সেটা হয়নি, ওর চরিত্রটাও সেটা ছিল না, সেই জন্য ওকে সেটা লাগেনি। এবং সেই জন্য আমার ওকে খুব ভালো লেগেছিল যে এই চরিত্রটায় আমার এমন একটা মেয়ে দরকার ছিল যে খুব ব্যক্তিত্ব সম্পন্ন, যে খুব দাপুটে, অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে একটা সুইটনেস আছে, একটা ইনোসেন্স আছে, সেটা আমি দুটোই দেবাদ্রিতার মধ্যে পেয়েছিলাম। পরে আমি জানতে পেরেছিলাম এরা কাপল, তো সেটা আমার অবশ্যই অ্যাড অন ভ্যালু প্লে করেছে, বিকজ ওদের কেমিস্ট্রিটা রিফ্লেক্ট করেছে গল্পে।